কথায় আছে, বিষবৃক্ষ রোপণ করলে অমৃত ফল পাওয়া যায় না। প্রকৃতি তার বুকে ঘটে যাওয়া সব ঘটনারই পুঙ্খানুপুঙ্খ হিসেব রাখে, আর সময়ের সাথে সাথেই তার অবগুণ্ঠনের আড়াল থেকে দেখা দেয় অযাচিত রূপে। আজ এমনই এক অযাচিত, কালের গহ্বরে হারিয়ে যাওয়া এক অভিশাপের প্রত্যাবর্তনের কাহিনী আমরা আপনাদের শোনাতে চলেছি। তাহলে চলুন শুনে নেওয়া যাক স্বনামধন্য লেখিকা অনিন্দিতা নাথের কলমে গ্রাম বাংলার এক অযাচিত প্রতিশোধের কাহিনী, ভাগ্য। ফাঁকা মাঠে পুকুরের পাশে চুপ করে বসেছিল পল্টু। চোখে মুখে একটা বিষণ্ণতার ভাব। এতদিন ধরে সবার চোখের আড়াল করে রাখা তার প্রিয় লাট্টুটা আজ তার ভাই বিল্টুর চোখে পড়ে গেছে। স্কুলের টিফিনের পয়সা বাঁচিয়ে সে এটা কিনেছিল মেলা থেকে। মা জানতে পারলে পিঠে চেলা কাঠ ভাঙত, তাই ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিল। আজ খাতা বের করতে গিয়ে ভুলবশত ভাইয়ের চোখে পড়ে যায়। অমনি চোখের নিমেষে লাট্টুটা নিয়ে মার কাছে ছুটতে গিয়ে বলল, ও মা, দেখো না, দেখো দেখো পল্টু কি কিনেছে, দেখো। পল্টু, এই পল্টু, এদিকে আয়। কি হলো, কথা কানে যাচ্ছে না? ভয়ে পল্টুর বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। ছোট থেকেই পড়াশুনো বিষয়টা তার মাথায় খুব একটা ঢোকে না, তাই নিজের বয়সের থেকে অনেক ছোট বাচ্চাদের সঙ্গে ক্লাসে পড়তে হয়। পল্টুর এখন 17 বছর বয়স, কিন্তু সে এখনো ক্লাস 8-এ পড়ে। মাস্টার মশাইদের অবজ্ঞা আর সমবয়সী বন্ধুদের এগিয়ে যাওয়া, ছোট ছেলেদের সাথে পড়াশুনো করার গ্লানি পল্টুর চোখে মুখে সবসময় লেগে থাকে। এমনকি বাড়িতেও সবার কাছে সে একটা অবজ্ঞার পাত্র। শরীরটা মানুষের হলেও ভেতরে ভেতরে সে একটা কেন্নুর মতো গুটিয়ে থাকে। সেই পল্টু আজ টিফিনের পয়সা বাঁচিয়ে একটা লাট্টু কিনেছে। সেটা বাড়ির কাছে একটা ভীষণ অন্যায় কাজ হয়েছে। লাট্টু দেখেই পল্টুর মা রিনার চোখ জ্বলে উঠল। উনুনে কাঠ ঠেলে আগুন উস্কে দিচ্ছিল। সেই অবস্থায় পেছন ফিরে একবার বিল্টুর হাতে ধরা লাট্টুটার দিকে তাকায় সে। উনুনের মধ্যে জ্বলতে থাকা আগুনের গোলা মায়ের চোখে দেখতে পেয়ে পল্টু মাথা নিচু করে বাঁশের খুঁটিটা ধরে দাঁড়িয়ে থাকে। একবার ছেলের দিকে তাকিয়ে রিনা দাঁত কিরমির করে বলল, মরতে পারিস না? বছর বছর একই ক্লাসে ঘষে চলেছিস, সারা দিন বসে শুধু অন্ন ধ্বংস করা। বিল্টু পাশেই লাট্টুটা নিয়ে দাঁড়িয়েছিল। সুযোগ বুঝে বলে উঠল, মা, আমি এটা নিয়ে যাই। রিনা কোনো উত্তর না দিয়ে আগুন চোখে চাইল পল্টুর দিকে। মা, আমি কথাটা শেষ হওয়ার আগেই একটা 82 শিক্ষার চর এসে পড়ল তার গালে। বাবা কখন যেন পেছনে এসে দাঁড়িয়েছে। চর খেতেই পল্টু বারান্দা থেকে উঠোনে ছিটকে পড়ে যায়। উঠতে বসার বেলায় ছেলের ঘুম পাচ্ছে, আর এদিকে উনি লাট্টু নিয়ে খেলছেন। বলি, এভাবে টাকা পয়সাগুলো নষ্ট না করে আমার সঙ্গে দোকানে গিয়ে বসলেও তো তোমার কাজে দেয়। আচ্ছা, স্কুলে যখন মাস্টার মশাই পড়ায় তখন তুই বসে এই সব করিস, তাই তো পাস করতে পারিস না। না বাবা, আমি এখনো ওটা নিয়ে খেলিনি, শুধু কিনে রেখেছিলাম। উঠোন থেকে একটা জ্বলন্ত কাঠ হাতে ছুটে আসে রিনা। ছেলের পিঠে ওটা বসাতে যাবে, তখন ঘরের ভেতর থেকে পল্টুর ঠাকুমা চিৎকার করে ওঠে, খবরদার বৌমা, তোমায় আমার দিব্যি, ছেলের গায়ে হাত তুলবে না। হ্যাঁ হ্যাঁ, এই করে করে ছেলেটা সর্বনাশ করুন একেবারে। পল্টু আর কিছু বলতে পারল না। তার মা ভাইকে লাট্টুটা দিয়েছে। বিল্টু লাট্টুটার দড়ি ঘুরিয়ে ছেড়ে দিতেই সেটা বনবন করে ঘুরে চলল। জুলজুলে চোখে শুধু সেদিকে তাকিয়ে থাকলো পল্টু। দূর হ হতভাগা, মর মর, হাড় মাস জ্বালিয়ে খেলো। কথাটা বলেই গরম ভাতের ফ্যান গালতে চলে গেল তার মা। সকাল থেকে কিছু খাওয়া হয়নি।
গরম ভাতের গন্ধে পেটে মোচড় দিয়ে উঠল। পল্টু জানে যতক্ষণ এখানে থাকবে খারাপ কথা, চড় থাপ্পড় এসব চলতেই থাকবে। এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে যায় পল্টু। গোয়ালের পাশে দাঁড়িয়েছিল মৌলি, পল্টুর পিসি। একবার ডাকতে গিয়েও থেমে যায় মৌলি। বৌদির মুখের ভয়ে আর কোনো কথা বলতে পারে না সে। এমনিতে বিধবা ননদ আর শয্যাশায়ী শাশুড়িকে নিয়ে দিন রাত গাল পাড়ে রিনা। এখন যদি মৌলি কিছু একটা বলে তাহলে পল্টুর সব রাগ ওর উপর গিয়ে পড়বে। পোড়ো দিঘির মাঠের তেঁতুল গাছের কাছে এসে থেমে যায় পল্টু। লোকজন দিনের বেলাতে ওইদিকে খুব একটা আসে না। সবাই নাকি বলে এই দিঘির পারে কিছু একটা আছে। পোড়া দিঘির মাঠের পশ্চিম দিকটা একেবারে নিস্তব্ধ। বড় গাছ লাগোয়া একটা বিল, বিলে কাকচক্ষু পরিষ্কার টলটলে জল। লোকজন এই জলে কখনো নামে না। জলে বড় বড় মাছ ঘুরে বেড়ায়, ভয়ে কেউ ওই পুকুরে নামে না। পল্টুর মন খারাপ হলে সে সবার চোখের আড়ালে এইখানে এসে বসে থাকে। এখনো পর্যন্ত কোনোদিন সে ভয়ের কিছুই দেখতে পায়নি। এমনকি মাঝে মাঝে সন্ধেবেলায়ও যখন বাবা মার মারের হাত থেকে বাঁচতে সে পালিয়ে আসে, তখন এই গাছতলায় এসে সে বসে থাকে। এই গাছের তলাটা যেন তার একটা পরম আশ্রয়স্থল। বসে বসে কখন যেন তার চোখ লেগে যায়। ঘুম ভেঙে দেখল সন্ধ্যের নরম আলো ছড়িয়ে পড়েছে। বাড়ি ফেরার আর কোনো ইচ্ছে নেই। আড়মোড়া ভেঙে গাছের গায়ে হেলান দিয়ে বসল। হাতের কাছে কতগুলো ভাঙা ঢিলের টুকরো পড়েছিল, সেগুলো জলের মধ্যে ছুঁড়ে দিচ্ছে, আর জল কেটে কেটে সেগুলো খানিক দূরে গিয়ে গুপ করে ডুবে যাচ্ছে। খিদেতে পেট গুলিয়ে উঠল। পল্টুর চোখে জল আজ যেন কিছুতেই বন্ধ হতে চাইছে না। রাত তখন কটা বাজে কে জানে। বাবার থাপ্পড় খাওয়ার পর কানের ভেতরটা এখনো কটকট করছে। মনে মনে ভাবে আজ আর বাড়ি ফিরবো না, কিছুতেই ফিরবো না। সন্ধে শেষ হয়ে রাত ঘনিয়ে এসেছে। পাখিরা সব নিজেদের বাসায় ফিরে এসেছে। পল্টুর এবার ভীষণ ভয় করতে লাগলো। মাটির চালাঘর, ঠাকুমা, পিসি, গরম ভাতের গন্ধ সব মনে পড়ছিল তার। তখনই অন্ধকারের ভিতর থেকে কেউ যেন বলে উঠল, আজ বাড়ি ফিরবে না। অন্ধকারে পল্টুর সারা শরীর যেন কেঁপে উঠল। কে 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 ওখানে? আশেপাশে ফিরে কাউকে দেখতে পেল না। আবার পেছন থেকে সেই শব্দ ভেসে আসে, সত্যিই আজ বাড়ি যাবে না। পল্টু এবার দেখে গাছের উল্টো দিকে একজন লোক বসে আছে। পল্টু লোকটার দিকে হাঁ করে তাকিয়ে থাকে। লোকটার মাথা নিচু, অন্ধকারে চোখ মুখ কিছুই দেখা যায় না। পল্টু আবার প্রশ্ন করল, তুমি কে কে? সেই একভাবে হাত পা ছড়িয়ে বসে আছে। পল্টু অবাক হয়ে লোকটার দিকে তাকিয়ে থাকে। লোকটা এবার পাশ থেকে একটা জিনিস পল্টুর দিকে এগিয়ে দেয়। অন্ধকারে সেটাকে ভালোভাবে দেখতে পাওয়া গেল না। এটা কি? লোকটা সেই রকম মাথা নিচু করে বলল, বাকু, আমার নিজের বাকু, তোমায় দিলাম। হ্যাঁ, বাকু? সে আবার কি? লোকটা সে কথার উত্তর দেয় না। পল্টু জিনিসটা হাতে নিয়ে বুঝল এটা একটা মুখোশ। মুখোশটা মুখের সামনে দু একবার নাড়িয়ে চাড়িয়ে পল্টু প্রশ্ন করে, এটা নিয়ে কি করব আমি? লোকটা এবার প্রথমবার মুখ তুলে তাকায়।
বড় প্রশ্ন করো তুমি। আকাশে লালচে মেঘ জমেছে, যে কোনো মুহূর্তে হয়তো বৃষ্টি নামবে। একটা গুমোট করা আবহাওয়া। মাঠের দূর থেকে কতগুলো হলদে আলো নড়াচড়া করছে। দূর থেকে কিছু মানুষের জটলার শব্দ ভেসে আসছে। পল্টু সেদিকে একবার মুখ তুলে তাকায়। লোকটা আবার বলল, রাখো, এটা তোমার জন্যই। না, এইটা নিলে মা বকবে। আজকে আবার আমি জানি তোমার ভাই তোমার লাড্ডুটা নিয়ে নিয়েছে, তাই তোমার মন খারাপ। কি তাই তো? মা একবারও আমার কথা শুনলই না। বাবা তো শুনেই আমায়। আচ্ছা আচ্ছা, আর বলতে হবে না, আমি সব জানি। তুমি কি ম্যাজিশিয়ান? ধরে নাও খানিকটা তাই। এটা তুমি নাও, এটা তোমার কাজে লাগবে। না, এটা দেখলে মা আবার বকবে। বকবে না, লুকিয়ে রাখবে। ওটা তোমার সঙ্গে তোমার মধ্যে মিশে থাকবে, কেউ দেখতেই পাবে না। পল্টু আরো কিছু বলতে যাবে, এমন সময় মাঠের মাঝখান থেকে বাবা আর পুরোহিত রতন কাকার মিলিত কণ্ঠস্বর শুনতে পেল। পল্টু, 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 পল্টু। তার বুকটা আবার কেঁপে উঠল। এই রাতের বেলায় মাঠের মধ্যে আছে দেখলে তার বাবা তাকে হয়তো খুব মারবে। পল্টুর মনের কথা বুঝতে পেরে লোকটা বলল, নাও, গাছের তলায় ঘুমিয়ে আছো ভান করে পড়ে থাকো, তাহলে আর মারবে না। পল্টু লোকটার কথা শুনে সে একইভাবে গাছের তলায় হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। মুখোশটা এখন জামার মধ্যে লুকিয়ে রেখেছে। হ্যারিকেনের আলোগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। পল্টু অল্প চোখ খুলে দেখল বাবা আর রতন কাকা বেশ ভয়ে ভয়ে গাছের কাছে আসছে। দাদা দেখো, পল্টুও গাছতলায়। কই কই কোন দিকে? কোন দিকে দেখলে? এই যে এদিকে এদিকে। সঙ্গে সঙ্গে ওর বাবা ছুটে আসে, দেখে পল্টু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। বাঁ গালে 5 আঙুলের কালশিটের দাগ স্পষ্ট। পল্টু ঘাপটি মেরে পড়ে থাকে। গালের ওপর একটা আলতো হাত বুলিয়ে দেয় ওর বাবা। পল্টু, পল্টু ওঠ বাবা, বাড়ি চল। সকাল থেকে তো কিছুই খাসনি, ওঠ। কিছুক্ষণ পর ইচ্ছা করেই চোখ খুলল পল্টু। এত রাতে মাঠে কেউ আসে? না, ইয়ে বাবা, ভুল হয়ে গেছে বাবা। তোর কি প্রাণের ভয়টুকুও নেই? সারা গ্রাম খুঁজে তোকে না পেয়ে শেষে শরণ বলল তুই হয়তো এই মাঠে এসেছিস। পল্টু বুকের মধ্যে মুখোশটাকে 2 হাতে চেপে ধরল। কি আছে জামার ভিতর? হ্যাঁ, কই কিছু না তো বাবা, কিছু না। কই দেখা। বলেই ফতুয়া তুলতেই পল্টু অবাক হয়ে ভাবল, বুকের ওপর মুখোশটা আছে, কিন্তু বাবা দেখতে পেল না। লোকটা তার মানে সত্যি কথাই বলেছিল। পল্টু বাড়ি ফেরবার আগে একবার পিছনে ফিরে তাকালো। গাছের নিচে তখন কেউ নেই। সেদিন রাতে মা আর কোনো কথাই বলল না পল্টুর সাথে। সারাদিন ক্লান্ত থাকায় তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়েছিল। ঘুম ভাঙল তখন মাঝরাত। হঠাৎ করেই তার মনে পড়ল বাড়ি এসে সবার চোখের আড়ালে বাকুকে ব্যাগের মধ্যে লুকিয়ে রেখেছিল। বিছানা ছেড়ে উঠে পড়ল পল্টু। বিল্টু তখন মাকে জড়িয়ে ধরে ঘুমোচ্ছে। বিল্টুর ওপাশে মা আর তার পাশে বাবা। ওদিকে একটা ছোট চৌকির উপর ঠাকুমা আর পিসি শুয়ে আছে। ঠাকুমার মুখটা হাঁ করে খোলা।
ঘরের কোণে রাখা হ্যারিকেনের আলো টিম টিম করে জ্বলছিল। এখন সেটা দপদপ করতে করতে তেলের অভাবে নিভে গেল। তবুও ছোট্ট খোলা জানলা দিয়ে যেটুকু চাঁদের আলো দেখা যায় তাতে সারা ঘরে চোখ বুলিয়ে দেখল সবাই ঘুমে অচেতন। হঠাৎ তার ব্যাগটার দিকে চোখ পড়তেই বিস্ময়ে হতবাক হয়ে যায়। ব্যাগ থেকে একটা হালকা আলো বেরিয়ে আসছে। ধীর পায়ে উঠে ব্যাগের মধ্যে থেকে মুখোশটাকে টেনে বার করলো পল্টু। মুখোশটার ভিতর থেকেই হালকা আলো বেরিয়ে আসছে। অবাক চোখে সেদিকে তাকিয়ে থাকে পল্টু। পরে নাও পল্টু, শিগগিরই পরে নাও। ভয়ের চোটে হাত থেকে মুখোশটা পড়ে যাচ্ছিল। আশেপাশে তাকিয়ে দেখল এখনো সবাই নিশ্চিন্তে ঘুমোচ্ছে। তাহলে কথাটা কি বললো? মুখোশ কথা বলতে পারে নাকি? আমি তোমার মনের সঙ্গে কথা বলতে পারি পল্টু। গলার স্বরটা শুনে পল্টুর এবার মনে পড়ে যায় বটতলার ওই লোকটাও তো মুখে কোনো কথা বলেনি। মনে মনে পল্টুর সঙ্গে কথা বলেছে। পল্টুর আবার গা শিরশির করে ওঠে। কিছুদিন আগেই সে এরকম একটা সিনেমা দেখেছিল। এলিয়েনরা পৃথিবীতে এসেছিল মানুষের রূপ ধরে, তারপর মানুষের মধ্যে ঢুকে না আর কিছু ভাবতে পারল না সে। রাত্রিবেলা অন্ধকারে এসব ভাবতেই পল্টুর গায়ের লোম দাঁড়িয়ে যায়। মুখোশটা তাড়াতাড়ি ব্যাগের মধ্যে আবার চালান করে দেয়। কাল সকালে স্কুল যাওয়ার পথে সে দেখবে। সে রাতে ঘুমটা সেভাবে হলো না। পরদিন সকালে ঘুম থেকে উঠেই শুরু হলো আর এক বিপত্তি। ঘুম থেকে উঠেই দেখল ভাই বাবা সবাই ঘুম থেকে উঠে গেছে। সে একাই বিছানায় শুয়েছিল। ঠাকুমা তখনও খাটের উপরে সেই একইভাবে মুখ হাঁ করে ঘুমিয়ে রয়েছে। পল্টু আড়মোড়া ভেঙে ঘুম থেকে উঠে বালিশটা সরাতে গিয়ে দেখল মুখোশটা ওর বালিশের নিচে রয়েছে। আরে, এটাকে তো আমি ব্যাগের মধ্যে রেখেছিলাম, বালিশের নিচে এলো কিভাবে? পল্টু অবাক বিস্ময়ে এইসব ভাবছে, তখনই ঘরের বাইরে থেকে মায়ের ডাক শুনতে পেল। পল্টু, উঠে পড়। মায়ের ডাক শুনে পল্টুর হঠাৎ কি যেন হলো। মুখোশটা নিয়ে ঘরের ছোট আয়নার সামনে দাঁড়িয়ে মুখের উপর বসাতেই আয়নায় দেখল মুখোশটা অবিকল তার নিজের মুখের মতো। যেন তারই মুখ কেটে আর একটা মুখোশ তৈরি করা হয়েছে। পল্টুর মাথার মধ্যে যেন আবার কেউ বলে উঠল, এই মুখোশটা পরে বাইরে যাও, দেখো তো কেউ চিনতে পারে কিনা। পল্টুর মধ্যে একটা অদ্ভুত মনের জোর কাজ করছে। মুখোশটা পরে বাইরে পা দেওয়ার আগেও সে দোনোমনো করছিল। উকি মেরে দেখে বাবা দোকানে যাওয়ার জন্য তৈরি হচ্ছে, মা উনুনে ভাত বসাচ্ছে, বিল্টু খাতা খুলে অঙ্ক করছে। পল্টুর দিকে তাকিয়ে বিল্টু বলল, কি রে পল্টু, আজকে স্কুলে যাবি না? তার মুখ থেকে ফট করে বেরিয়ে এলো, তুই নিজের কাজ কর, আমাকে নিয়ে ভাবতে হবে না। রিনা অবাক হয়ে একবার পল্টুর দিকে চাইল। মনে মনে ভাবল, ছেলের আজকে হলো কি? যে মানুষের মুখে কোনোদিন উল্টো কথা শোনা যায়নি তার মুখ থেকে এই ধরনের কথা শুনে বিল্টু একটু ঘাবড়ে যায়। তারপরেই বলল, মা দেখো পল্টু কেমন করে বলছে, দেখছো তো? সাথে সাথে পল্টুর মুখ থেকে আবার বেরিয়ে এলো, মা কি বলবে? হ্যাঁ, মা কি বলবে? মাকে আমি বলবো যে গত সপ্তাহে স্কুলে কি করেছিলি? হেডমাস্টার মশাই সারাদিন মাঠের মধ্যে কান ধরে দাঁড় করিয়ে রেখেছিল, বলবো আমি? রিনার চোখ গোল গোল হয়ে গেছে। পল্টুর গলার স্বর রাতারাতি কেমন যেন পুরুষালী হয়ে উঠেছে। বিল্টুর থেকে চোখ ফিরিয়ে বলল, এই স্কুলে কি করেছিস রে বিল্টু? বিল্টুর মুখ তখন কাচুমাচু হয়ে গেছে। মানে সে যেন ভাবতেই পারেনি যে দাদা তার স্কুলের কীর্তিকলাপ বাড়িতে এসে বলবে।
বিল্টুকে কোনো কথা বলতে না দিয়েই পল্টু আবার বলে উঠল, খাতা দেখে লিখছিল পরীক্ষার সময়, স্যার দেখতে পেয়ে খাতাটা নিয়ে নিয়েছে, আর তারপর সারা দুপুর মাঠের মধ্যে দাঁড় করিয়ে রেখেছিল। এবারে পরীক্ষার খাতাটা বেরোক, দেখতে পাবে। বিল্টুও যেন দমবার পাত্র না। সেও ফস করে দাদাকে বলল, বেরোলেও কি তোর মতো ফেল করবো নাকি? এক ক্লাসে দুবার করে পড়ে। ফেলটু পল্টু। ওর সারা শরীরের মধ্যে কেউ যেন আগুন ধরিয়ে দিল। বিল্টুর সামনে গিয়ে বিল্টুর গালে একটা চর বসিয়ে দিল। বিল্টু দাওয়া থেকে ছিটকে পড়ল উঠোনে। এই শেষবার, আর যেন কোনো দিন না দেখি এভাবে কথা বলতে। নিজের হাতের কাজ ফেলে রিনা ছেলের দিকে তাকিয়ে আছে। রাতারাতি ছেলেটার হলো কি? পল্টুর পরিবর্তন দেখে তার বাবাও যেন কেমন ভ্যাবাচাকা খেয়ে গেছে। যে নরম মাটিতে এতদিন ধরে তারা আঁচড়িয়ে গেছে, সেই মাটিটা রাতারাতি পাথুরে হয়ে যাওয়ায় সবারই নখ ফেটে রক্ত বেরোনোর উপক্রম হয়েছে। বিল্টুর নাকের কোল দিয়ে একটা রক্তের ধারা বেরিয়ে এসেছে। বিল্টু সেখানে বসেই কাঁদতে শুরু করলো। কিন্তু সবাই পল্টুকে নিয়ে এত অবাক হয়ে গেছে যে তার দিকে ভ্রুক্ষেপ নেই। এরপর বেশ কয়েকদিন কেটে গেছে। ঘরের পরিবেশ যেন অনেকটা আলাদা। স্কুলের পরিবেশটাও ধীরে ধীরে বদলিয়ে গেছে। যে স্যার আর ছোট সহপাঠীরা তার সঙ্গে খারাপ ব্যবহার করত, তারাও যেন পল্টুকে একটু সমীহ করে চলে। এই তো সেদিন অঙ্কের মাস্টারমশাই তপনবাবু পল্টুকে একটা অঙ্ক দিয়ে তাচ্ছিল্যের সুরে বললেন, এক অঙ্ক আর কতবার করবি রে? হ্যাঁ, তাও তো ভুল করবি। মাথায় তো ঘিলু বলে কিছু, এবারে 100% খাঁটি গোবর পোড়া। পল্টু খচখচ করে অঙ্কটা করে ফেলল। স্যার চশমাটা নাকের সামনে নামিয়ে এনে খাতা দেখে বললেন, না না না, উত্তর মেলেনি, যথারীতি ভুল করেছিস। যা 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 যা, কান ধরে দাঁড়িয়ে থাক, যা বাইরে যা, বাইরে যা যা। কিন্তু পল্টু সেখানেই দাঁড়িয়ে থাকে। তপনবাবু এবার রেগে গিয়ে বললেন, কি হলোটা কি? হ্যাঁ, কথা কানে যাচ্ছে না? অন্য সুদ দিতে হবে নাকি? হ্যাঁ, ক্লাসের বাইরে যা যা যা। স্যার, আপনি আগের অঙ্কের উত্তরটা দেখেছেন, এটার উত্তর 5ই হবে, ভালো করে মিলিয়ে দেখুন। সাথে সাথেই তপনবাবুর মাথাটা জ্বলে উঠল। তবে রে, হ্যাঁ, আবার মুখে মুখে কথা হচ্ছে। হাতটা বাড়া, হাতটা বাড়া, হাতটা বাড়া। এই নে, এই নে। কাঠের স্কেল দিয়ে পল্টুর হাতে মারতে গেলেই সেটা দুভাগে ভাগ হয়ে গেল। হতভাগা ছেলে, কানটা ছিঁড়ে হাতে দিয়ে দেবো। এত বড় সাহস, খুব চোপা হয়েছে না? হ্যাঁ, আমার ভুল, হ্যাঁ আমার ভুল। আমাকে এখন তোর কাছ থেকে অঙ্ক শিখতে হবে। হ্যাঁ, কিন্তু পল্টুর মুখে কোনো বিকৃতি নেই। অন্য সময় হলে এতক্ষণ পল্টু হাউমাউ করে কান্না জুড়ত। হঠাৎ পেছন থেকে একটা ছেলে বলে উঠল, স্যার, পল্টু ঠিকই বলেছে, ওই প্রশ্নের উত্তরটা 5। সঙ্গে সঙ্গে আরো কয়েকটা ছেলে বলে উঠল, হ্যাঁ স্যার, আমাদের সবার একই উত্তর এসেছে, ওটা 5 হবে। এবার তপনবাবু কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেলেন। কি কি 5? কি বলছিস? কই কই দেখি দেখি দেখি। আজকে ছেলেটাকে অন্য সময়ের তুলনায় একটু বড় লাগছে না? আর দাড়ি গোঁফগুলো আগে যেমন পাতলা পাতলা উঠেছিল, এখন সেগুলো বেশ ঘন। গলার শটটাও বেশ ভারী। চশমাটাকে ভালো করে মুছে পিছনের উত্তর খুলে দেখে সত্যিই 5 লেখা আছে। কেমন একটা ভেবলে গিয়েছিলেন অঙ্কের তপন মাস্টার। বলে উঠলেন, না আসলে আসলে কদিন ধরে চশমাটা একটু গন্ডগোল করতে। ঠিক 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 আছে, ঠিক আছে। যা পল্টু, যা তুই নিজের জায়গায় গিয়ে বস, যা যা যা। পল্টু তখনও দাঁড়িয়ে আছে।
তপনবাবুর মুখ এবার যেন কেমন শুকিয়ে আসে। পল্টুর চোখ দুটো কেমন যেন অন্যরকম লাগছে। চোখের মনি এতটাই বড় হয়ে গেছে যে সাদা অংশটা দেখাই যাচ্ছে না। তপনবাবুর মনে হয় সেই চোখের দৃষ্টিটা দিয়ে তার গলার নলিটাকে পল্টু টিপে ধরেছে। পল্টু একভাবে তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি হলো? দাঁড়িয়ে আছিস কেন? আরে দাঁড়িয়ে আছিস কেন এখনো? যা। আরে অমন চোখে কি দেখছিস? পল্টু পল্টু। তপনবাবুর এবার যেন নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে আসে। অন্য ছেলেরা এই অবাক অবস্থা দেখে মুখ টিপে টিপে হাসছে। পেছন থেকে পল্টুর একমাত্র বন্ধু শরণ ছুটে এসে ওর হাত ধরে বলল, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? পল্টুর নজর সরতেই তপনবাবুর মনে হলো গলার ফাঁসটা কেমন যেন আলগা হলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকলেন উনি। সেদিন আর ক্লাস হয়নি। সব ছেলেরা অবাক হয়ে দেখেছিল এক্সট্রা ক্লাস করানো তপনবাবু নিজের পিরিয়ড ছেড়ে টিচার্স রুমে গিয়ে বসে বুক ধরে হাঁপাচ্ছেন। বুকটা ওরে বাবারে। টিফিনে অন্য ছেলেরা পল্টুকে আজ আর বিরক্ত করল না। শরণ ওর পাশে গিয়ে সাদা আলুর তরকারিতে রুটিটা মাখিয়ে ওর দিকে এগিয়ে বলল, নে খেয়ে নে। কি বিচ্ছিরি স্বাদ! থু, ফেলে দিলি যে? এই আলুর তরকারি তো তোর খুব পছন্দ। মা আজকে বেশি করে দিয়েছে। অন্যদিন তো তুই আগে আমার টিফিন বক্স খুলে হামড়ে পড়ে যেতিস। শরণ আর একবার রুটি ছিঁড়ে মুখে দিল। স্বাদ একদম এক। পল্টুর মুখের মধ্যে একটা বিশ্রী স্বাদ লাগলো। আগে তরকারিটা ভালো লাগতো ঠিকই, কিন্তু মনে পড়ল মুখোশটা পরার পর থেকেই তার আশেপাশের পরিবেশটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। তাই সকালে ভাতটা অত ভালো লাগেনি। খেতে বসে কোনো মতে 2 গ্রাস ভাত খেয়েই উঠে স্কুলে পালিয়ে এসেছে। পল্টু বলল, না রে শরণ, আমার শরীরটা ভালো নেই, তাই হয়তো ভালো লাগছে না। পল্টু উঠে টিউবওয়েলের পাশে চলে গেল। কলের হাতল চাপতে চাপতে মুখে ঘাড়ে জল দিতে দিতে বলল, জানিস বাড়িতে কি হয়েছিল? হ্যাঁ, বাবা বাড়িতে গিয়ে বলছিল। বাবা আমার একটা কথাও শুনলো না, বিল্টু লাট্টু নিয়ে নিল। জানিস কত কষ্ট করে টিফিন না খেয়ে টাকাগুলো জমিয়েছিলাম। পল্টুর চোখ দিয়ে টপ টপ করে জল নেমে আসে। শরণ টিউবওয়েলের নিচে হাত পেতে কিছুটা জল খেল। এরপর দুজনে মিলে ক্লাসে এসে একদম লাস্ট বেঞ্চের কোনায় বসে পড়ল। শরণও পল্টুর মতোই বছর বছর ফেল করে, তাই এরা দুজন শুরু থেকেই ভালো বন্ধু। শরণ ব্যাগ থেকে ইতিহাসের বই বের করতে গিয়ে বলল, পল্টু, তুই না কেমন একটু বদলে গিয়েছিস। মানে? তোকে না আজ কেমন অন্যরকম লাগছে। তোর চোখ দুটো আগের থেকে অনেক বেশি বড় আর কালো হয়ে গেছে, আর তোর গলার স্বরটা কেমন যেন ভারী হয়ে গেছে। বড় হলে এরকম হয় রে, বিজ্ঞান বইতে পড়েছি আমি। স্কুল থেকে ফেরার সময় পল্টুর মনে হলো একবার মাঠে যাওয়া দরকার। ওই লোকটা যদি মাঠে থাকে তাহলে তাকে এই মুখোশটার জন্য একটু ধন্যবাদ দেওয়া প্রয়োজন। কিন্তু শরণকে নিয়ে ওই মাঠে যাওয়া তো সম্ভব নয়। পল্টু দেখল শরণ স্কুলের গেটে তার জন্য অপেক্ষা করছে, কিন্তু সেখান থেকে না বেরিয়ে পল্টু বাথরুমের পেছনের ছোট্ট পাঁচিল টপকে পালিয়ে গেল। বটগাছের কাছে গিয়ে দেখে লোকটা তখনও ওইখানে ওইভাবে বসে আছে। পল্টু লোকটার কাছে এসে দাঁড়ালো। লোকটা এখনো একইভাবে মাথা নিচু করে বসে আছে। লোকটার মাথার চুলগুলো ভারী অদ্ভুত, জায়গায় জায়গায় টাক, আবার কোথাও ঘন চুল। পল্টুর মনে হলো
লোকটা যেন বলছে, কেমন আছো পল্টু? সে মনে মনে বলল, আমি ভালো আছি। তোমার দেওয়া মুখোশটা বাকুকে এবার ফিরিয়ে দাও। এই কথা শুনে ওর বুক কেঁপে উঠল। এই কদিনের মধ্যেই সে দেখেছে তার জীবনটা কেমন বদলে গেছে। লোকটা আবার বলল, পল্টু, বাকুকে ফেরত দিয়ে দাও, না হলে তোমার বড় বিপদ হবে। কাঁপা কাঁপা কণ্ঠে পল্টু বলল, কি বিপদ? বেশিক্ষণ বাকুকে তোমার কাছে রাখলে আর তাকে নিজের থেকে আলাদা করতে পারবে না। তখন বাকু যা বলবে তোমায় তাই শুনতে হবে। লোকটার গলার স্বর ঘর ঘুরে শোনায়। পল্টু খেয়াল করল, সত্যি তো, মুখোশটা তার মুখের মধ্যে একেবারে সেঁটে গেছে। কেউ তো বুঝতেই পারেনি যে তার মুখে মুখোশ পরা আছে। তারও আলাদা করে কোনো অনুভূতি হচ্ছে না যে তার মুখের উপর একটা মুখোশ রয়েছে। পল্টু বলল, কিন্তু এটা যদি না থাকে তাহলে তো সবাই আমার সঙ্গে আবার আগের মতো করবে। পল্টু, এই মুখোশটা তোমাকে শিখিয়ে দেয় যে তোমায় কি করতে হবে আর কি করতে হবে না। তুমি তো শিখে গেছো পল্টু, তোমার আর এই মুখোশের কি প্রয়োজন? না না, এটা আমি দেব না, আমি দেব না এটা। লোকটা এবার মুখ তুলে তাকায়। লোকটার চোখ দুটো দেখে দু পা পিছিয়ে যায় পল্টু। ওর চোখ দুটো মিশমিশে কালো, তার মাঝখানে মনির অংশে একটা ছোট্ট বিন্দুর মতো সাদা। এত ভয়ানক চোখ কোনো দিন দেখেনি পল্টু। লোকটার মুখ আরো বিভৎস। ঠোঁটের অংশটা কেউ যেন চামড়া দিয়ে বন্ধ করে দিয়েছে। পল্টু ছিটকে মাটিতে পড়ে যায়। তার চোখ দুটো ভয়ে ঠেলে বেরিয়ে আসছে। লোকটা ওইভাবেই ওর দিকে খানিকক্ষণ তাকিয়ে থাকে। তারপর মনের মধ্যে লোকটা সেই একইভাবে আবার বলতে থাকে, বাকুকে কেউ ফিরিয়ে দিতে পারে না, তুমিও পারলে না। তবে ওকে খেতে দিতে হবে পল্টু। যদি খেতে দিতে না পারো তাহলে কিন্তু পল্টু আর কোনো কথা বলার অবস্থায় নেই। পড়িমড়ি করে স্কুলের ব্যাগটাকে উঠিয়ে দৌড়তে দৌড়তে চিৎকার করে বলতে থাকে, পারবো, আমি সব পারবো, সব পারবো আমি। লোকটার মুখে তখন একটা ক্রূর দৃষ্টি যেন লেগে রয়েছে, যেন সে মনে মনে এটাই চাইছিল। ছোট ঘড়িটার ওপরের দিকে একটা সুইচ আছে, সেটা টিপলে আলো দেখা যায়। মা রোজ মাথার কাছে ওই ঘড়িটা নিয়ে শোয়। সেটাই চাপ দিতেই দেখল রাত তখন 1:30 বাজে। পল্টুর পেটের ভেতরটা কেমন যেন পাক দিয়ে উঠেছে। খিদেতে পেট গোলাচ্ছে তার। রাতেও ভালোভাবে খায়নি। মা মাছের ঝোল বানিয়েছিল, কিন্তু সেটাও তার মুখে খুব বিস্বাদ লেগেছিল। ঠাকুমা আজও হাঁ করে ঘুমিয়ে রয়েছে। পল্টু ধীরে ধীরে ঠাকুমার পাশের বিছানায় এসে বসে। পিসির বিছানা খালি দেখে সে ভাবল বোধহয় বাথরুমে গেছে। কঙ্কালসার বুড়িটার শরীর সব শুকিয়ে গেছে। পল্টুর হঠাৎ মনে হলো ওই উঁচু হয়ে ওঠা কণ্ঠনালীটা দু হাতে শক্ত করে চেপে ধরতে। তারপর নিজেকে ধিক্কার দেয়। এই বাড়িতে ভালোবাসার মানুষ তো শুধুমাত্র এই বুড়ি, আর তো কেউ তাকে ভালোবাসে না। তখন যেন পল্টুর মনে হলো ঠাকুমার শরীরের ভেতর থেকে কে যেন বলে উঠল, আর পারি না দাদু ভাই, আমারে মুক্তি দাও। মুখটা হাঁ করা, কিন্তু চোখ দুটো খুলে গেছে।
পল্টু একটু ভয় পেয়ে যায়। তুমি তুমি জেগে আছো ঠাকুমা? তুমি জেগে আছো? ঠাকুমা কেমন অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। তারপর সর্দি বসা গলায় জিজ্ঞাসা করল, এদিন রাতের বেলা বট গাছের তলায় কাউকে দেখেছো? ওর পায়ের নিচের মাটি যেন দুলে উঠল। তুমি কিভাবে জানলে? ওই লোকটা তোমারে কিছু দিছে? পল্টু ধীরে ধীরে ওপরে নিচে মাথা নাড়ে। জিনিসটা কই পল্টু? মাথা নিচু করে বসে থাকে পল্টু। ঠাকুমা কাঁপা কাঁপা শরীরটা নিয়ে কোনো মতে খাটের উপর উঠে বসে বলল, পড়ে নিয়েছ? কতদিন হলো পড়েছ? পল্টু 10 সে মুখোশটা পড়ে রয়েছে। ঠাকুমা একটা অদ্ভুত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাত দিয়ে তার মুখোশটা খোলার চেষ্টা করলো। আর ঠিক তখনই পল্টুর কি হলো কে জানে, তার চোখ দুটো ঠাকুমার সেই কণ্ঠনালী থেকে একভাবে নিবদ্ধ হলো। বুড়িটার শরীরটা খাটের উপর দাপাদাপি করতে শুরু করলো। এরপর এক পর্যায়ে সেটা নিথর হয়ে পড়ল। বুড়ি মরে পড়ে রইল, ওর মাথাটা পিছনের দিকে ঘোরানো। পল্টুর চোখ দুটো ঘুমে বুজে আসে। সে আবার নিজের জায়গায় গিয়ে চুপ করে শুয়ে পড়ল। কে কোথায় আছো গো? শিগগিরই এসো। পুরো গ্রামের লোক তাদের উঠোনে জড়ো হয়েছে। পল্টু আড়মোড়া ভেঙে উঠে দেখে বাবা মার কান্নার শব্দ শোনা যাচ্ছে। কি হলো গো? বিল্টু, যে এতদিন দস্যিপনা করে, সেও বারান্দায় বসে টপ টপ করে কাঁপছে। চোখে ইশারা করে পল্টু জিজ্ঞেস করলো, কি হয়েছে রে? বাকু ফিরে এসেছে দাদা। নামটা শুনে পল্টুর মাথা দুলে উঠল। তবে এতদিন বিল্টুর নাম ধরেই ডাকতো, হঠাৎ করে আজ দাদা শব্দটা শুনে তার একটু হাসি পায়। হ্যাঁ, কি? বাকু নাকি বেরিয়ে এসেছে। সে নাকি ঠাকুমাকে মেরে দিয়েছে। পল্টু বিল্টুর কথার কোনো জবাব দেয় না। ফতুয়াটা গায়ে দিয়ে ঘর থেকে বেরোতে গিয়ে মাথায় ব্যথা পেল। তার মনে হলো কেউ যেন ওদের ঘরটাকে একটু ছোট করে দিয়েছে, আর নয়তো সে নিজেই একটু বড় হয়ে গেছে। কপালটা টনটন করছে। উঠোনে গিয়ে দেখলো ঠাকুমার শরীরটা উঠোনে শোয়ানো রয়েছে, তার মাথাটা পিছন দিকে মোচড়ানো। শরীরের চামড়ার আস্তরণ ছিল, তাই না হলে মাথাটা ছিঁড়েই যেত। সবার মুখ ফ্যাকাশে, বর্ণহীন। পিসি ঠাকুমার পাশে বসে ইনিয়ে বিনিয়ে কাঁদছে। ও মা গো, এ তোমার কি হলো গো মা? ও মা গো, কি হলো মা? ওঠো মা গো। পল্টুর মুখ থেকে বিরক্তির একটা শব্দ বেরিয়ে আসে। পল্টুকে দেখে সবার ভ্রু কুঁচকে গেছে। ছেলেটা রাতারাতি কেমন যেন বদলে গেছে। কিন্তু এখন এসব নিয়ে কথা বলার সময় নয়। তাকে দেখেই তার বাবা ছুটে এসে বলল, কত বড় সর্বনাশ হয়ে গেল রে পল্টু। বাবাকে কাঁদতে দেখে পল্টু বলল, বাবা, ঠাকুমার তো বয়স হয়েছিলই, আমরা তো জানতাম যে কোনো দিন। না, সে কথা নয়। মায়ের মৃত্যুটা স্বাভাবিক নয়। তার দেহ প্রাণ ছেড়ে দিলেও মুক্তি পায়নি। তুই দেখছিস না আমার শরীরটা কিরকম অস্বাভাবিক হয়ে রয়েছে। মৃত্যুটা স্বাভাবিক নয়। আমার মনে হয়
বাকুকে আবার কেউ জাগিয়ে তুলেছে। না জানি কত লোকের প্রাণ যাবে। পল্টুর মাথায় আর কিছুই ঢুকলো না, কিন্তু বাকুর কথা মনে পড়তেই পল্টুর সারা শরীরটা কেমন যেন কেঁপে উঠল। মনে মনে ভাবল, একবার সবার চোখের আড়ালে মাঠে যেতে হবে, মুখোশটা বাকুকে দিয়ে দেবো। এই জিনিস চাই না আমার। ঠাকুমার দাহ কার্য সেরে ওরা যখন বাড়ি ফিরল তখন রাত হয়ে গেছে। সেদিন আর মাঠে যেতে পারেনি পল্টু। পরদিন সকালে সূর্য ওঠার আগেই বাড়ি থেকে বেরিয়ে গেল। বাবা, মা, ভাই তিনজনই তখন ঘুমে তলিয়ে রয়েছে। মাঠের মাঝখানে গিয়ে দেখল গাছের কাছে কেউ নেই। জলের ধারে গিয়ে বসল পল্টু। বাকুকে কেউ জাগিয়ে তুলেছে, এর মানে কি? কেউ তো খুলে বলছেও না। সকালের ঠান্ডা হাওয়ায় চোখ জুড়িয়ে আসছিল। ঝিল থেকে জল নিয়ে চোখে মুখে ছিটিয়ে আজলা ভরে খেয়ে নিল। এই ঝিলের জল এত স্বচ্ছ যে জলের মধ্যে যে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে সেটাও পল্টু দেখতে পেল। জলের মধ্যেই বেশ কিছুক্ষণ ধরে একটা জিনিস লক্ষ্য করছিল। জিনিসটা মাঝে মাঝে জলের ভেতর থেকে উঠে আবার মিলিয়ে যাচ্ছে। খানিকক্ষণ পরেই পল্টু দেখল জলের ভেতরে একটা শরীর নিথর পড়ে আছে। মুখটা মাঝে মাঝে উপরে ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। পল্টু ঝিলের মধ্যে ঝাঁপ দিল, কিন্তু সাঁতরে কাউকেই দেখতে পেল না। পাড়ে উঠে আবার জলের দিকে তাকিয়ে থাকে সে। সেই একই দৃশ্য, একটা মুখ জলের উপর ভেসে উঠছে, আবার সেই জলে মিলিয়ে যাচ্ছে। বেশ অনেকক্ষণ তাক করে পল্টু আবার জলে নামতে যাবে, তখনই কেউ ছুটে এসে ওর হাত থেকে হাতে উঠে আসা জিনিসটা ছিনিয়ে নিল। পল্টু পিছনে ফিরে তাকিয়ে দেখল সেই লোকটা দাঁড়িয়ে আছে। লোকটা তাড়াতাড়ি করে মুখোশটা নিজের ঝোলায় ভরে নিল। পল্টু এবার লোকটার দিকে তাকিয়ে বলল, সবাই বলছে যে বাকুকে জাগিয়ে তুলেছে, কিন্তু তুমি জানো যে বাকু কে? হ্যাঁ, তুমি জানো? লোকটা সেই কালো কুচকুচে চোখ দুটো দিয়ে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। তারপর বলল, বাকু তো এখন তোমার মধ্যে থাকে, ওকে জিজ্ঞেস করো। এসব কথা শুনলে আমার ভীষণ ভয় করে। তো তোমার মুখোশ তুমি ফেরত নিয়ে নাও। আমার চাই না, আমার চাই না তোমার মুখোশ। সে সময় পার হয়ে গেছে। এখন বাকু না চাইলে তুমি ওকে তোমার থেকে আলাদা করতে পারবে না। পল্টু দুই হাত দিয়ে মুখের উপর থেকে মুখোশটা খোলার চেষ্টা করতে থাকে। একবার ভালো করে মনে করে দেখো তো পল্টু, ঠাকুমার মাথাটা কে মুচড়িয়েছিল? পল্টুর সারা শরীর যেন কাঠ হয়ে যায় ভয়ে। মনে হলো লোকটা যেন ওর মাথার মধ্যে ঢুকে স্মৃতিগুলোকে আবার আগের মতো সাজিয়ে দিচ্ছে। ধীরে ধীরে রাতের দৃশ্যটা পল্টুর চোখের সামনে ভেসে উঠল। ও ঘুম ঘুম চোখে ঠাকুমার কাছে গিয়ে বসেছিল। বুড়ি তখনও হাঁ করে ঘুমিয়েছিল। ঠাকুমার অদ্ভুত দৃষ্টি পল্টু চোখের সামনে আর একবার দেখতে পেল। ওর চোখে যেন কিছু একটা ছিল। বুড়ি সেই দিকে তাকিয়েই ছিল। তারপর ধীরে ধীরে ঘাটটা উল্টো দিকে ঘুরে যেতে লাগলো। ঠাকুমার পা দুটো খাটের উপর ছটফট করে উঠেছিল। পল্টু সামনে বসেছিল, অথচ তার কোনো বিকার নেই। মনে পড়েছে?
লোকটা এক অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আকাশ বাতাস কাঁপিয়ে যেন মাথার ভেতর হেসে উঠল। ওর মাথার চুলগুলো এখন বাতাসে উড়ছে। কঠিন মুখটা দেখে পল্টুর সারা শরীর কেঁপে ওঠে। তুমি তো বাকু, বাকু আমাদের সবার মধ্যে আছে পল্টু, কারো একটু কম, কারো বেশি, কিন্তু তোমার সবটা জুড়ে বাকু আছে। তুমি তো বাকু। আর একটা কথা না বলে দৌড়ে পালিয়ে আসে গ্রামের ভেতরে। ওকে ছুটে আসতে দেখে গ্রামের মোড়ল নিবারণ রায় প্রশ্ন করে, পল্টু, দৌড়চ্ছিস কেন? পল্টু কিছু বলতে যাবে তার আগে নিবারণ কাকা বলে উঠল, বাকু বেরিয়েছে গ্রামে, এভাবে রাত্রিবেলা একা একা ঘুরিস না। পল্টু আশেপাশে তাকিয়ে দেখে সত্যিই অনেক রাত হয়ে গেছে, কিন্তু সে তো সকালবেলা সবার ঘুম থেকে ওঠার আগে বাড়ি থেকে বেরিয়েছিল। আর কিছু ভাবতে পারছিল না সে। চণ্ডী মণ্ডপে ধপ করে বসে পড়ল। মোড়ল মশাই বলল, তোদের অসহ্য চলছে না, এখানে বসিস না, আবার বাড়ি চল। পল্টু মোড়ল মশাইয়ের সাথে ওর বাড়ি গিয়ে উপস্থিত হলো। খোলা দাওয়ায় একটা চাটাই পেতে দিয়ে উনি বললেন, একটু বস, আমি আসছি ভেতর থেকে। দাওয়ায় বসে আকাশের দিকে তাকিয়ে থাকে পল্টু। গোল থালার মতো চাঁদ উঠেছে। কয়েকদিনের মধ্যেই হয়তো পূর্ণিমা আসছে। চাঁদের হলদেটে আলো আর পাশের বাড়ির খেজুর গাছের জালি কাটা ছায়া মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। পল্টুর সামনে বাতাসা আর জলের ঘটি রেখে বসলেন মোড়ল মশাই। পল্টু মনে মনে ভাবে, এই বাতাসা আনতে এত সময় লাগলো? মোড়ল মশাই ওর দিকে তাকিয়ে একটা ম্লান হাসি হাসলেন। তারপর গলার স্বরটা একেবারে নিচু করে বলতে শুরু করলেন, বাকু এই গ্রামের একটা অভিশাপের নাম। আজ থেকে প্রায় অনেক বছর আগের ঘটনা। পোড়াদিঘির মাঠে তখন মেলা বসতো। হান্ডিবঙ্গার পুজো উপলক্ষে সেই মেলায় নানা জায়গা থেকে অনেক লোকেরা আসতো। তেলে ভাজা, বাসন, শাড়ি, খেলনা, প্রচুর জিনিসপত্র বিক্রি হতো। সেবার সেই মেলায় পাশের গ্রাম থেকে বাকু মুখোশ বিক্রি করতে এসেছিল। বিভিন্ন ধরনের মুখোশ নিয়ে সে ওই গাছের নিচে বসতো। বাকুর মুখোশ সব বাচ্চার হাতে হাতে ঘুরত। গ্রামের জমিদার বাবু তার নাতনিকে নিয়ে মেলা দেখতে এসেছিলেন। সেই মেয়েটির নজর পড়ে বাকুর মুখোশের উপরে। জমিদার বাবু তাকেও একটা মুখোশ কিনে দেন। সেবার বাকুর বিক্রিবারটা খুব ভালো হয়েছিল। মেলা শেষ হওয়ার দিন একটা গন্ডগোল হলো। জমিদার বাবুর নাতনি মুখোশটা নিয়ে খেলতে খেলতে ছিঁড়ে ফেলেছিল, কিন্তু তার ওই মুখোশ এক্ষুনি লাগবে। অথচ সেদিন মেলার শেষ দিন। এদিকে জমিদার বাবু কাজে সদরে গেছেন। মেয়েটি নিজের বন্ধুদের নিয়ে বিকেলে সবার চোখের আড়ালে বাকুর দোকানে আসে। বাকুর কাছে তখন কয়েকটা মাত্র মুখোশ পড়েছিল। জমিদার বাবুর নাতনি আর তার দুই বন্ধুকে বাকুর 3টে মুখোশ এমনিই দিয়ে দেয়। বাচ্চাগুলো আনন্দে আত্মহারা হয়ে ওঠে। এমন সময় উঠল ঝড়। যে যেদিকে পারল ছুটে যায়। একে আকাশ মেঘলা। তারপর মেলার শেষ দিনে লোকের ভিড় ছিল কম। ঝড়ে দিশেহারা হয়ে দোকানদাররা সবাই গ্রামের পঞ্চাননের থানে আশ্রয় নেয়। পরদিন সকালে বাকুর ফেরার পথে গ্রামের লোক তাকে ঘেরাও করে।
গ্রামবাসীদের মধ্যে জমিদার বাবুকে দেখে বাকু অবাক হয়ে যায়। জমিদার বাবু লেঠেলরা মারতে মারতে তাকে দিঘির পাড়ে নিয়ে আসে। সেখানে গিয়ে সবাই দেখলো জমিদার বাবুর নাতনির সঙ্গে আরো দুটো বাচ্চার ফুলে ওঠা লাশ দিঘির পাড়ে পড়ে আছে। লাশের মুখে তখনও বাকুর মুখোশ লেগে আছে। বাচ্চাগুলোর বাড়ি থেকে বেরোনোর ঘটনা কেউ জানতো না। গ্রামের লোকেদের সন্দেহ হয় বাকু কোনো সাধারণ মানুষ নয়, সে কোনো কালো জাদু করে বাচ্চাগুলোকে মেরেছে। ওই তেঁতুল গাছে বেঁধে ওকে বেধড়ক মার মারা হয়। গ্রামের লোকেরা তাকে কোনো কথা বলার সুযোগ দেয় না। পরদিন সকালে বাকুর ক্ষতবিক্ষত শরীরটা গাছের নিচে পড়ে থাকতে দেখা যায়। তার চেহারা বিকৃত হয়ে গিয়েছিল। ওর শরীরকে কেউ দাহ পর্যন্ত করেনি, বিলের জলেই ওর দেহ ফেলে দেওয়া হয়। রাগের চোটে গ্রামের লোকেরা বাকুর ঠোঁট দুটো কেটে নিয়েছিল, চোখ উপড়ে ফেলেছিল। বাকুর মাথায় ঝাঁকড়া চুল ছিল, সেই চুলগুলো টেনে টেনে ছিঁড়েছিল। মৃত্যুর সময় ওর মুখের অভিব্যক্তি ছিল ভয়াবহ। তারপর অনেক দিন কেটে গেছে। বাকুকে ভুলে গিয়েছিল গ্রামের লোকেরা। আবার মেলা এলো। মেলা শেষে ফেরার সময় গ্রামের লোকেরা দেখতো গাছের তলায় একটা ছেলে বসে থাকে, আর তার ব্যাগের মধ্যে থাকে অনেকগুলো মুখোশ। লোকটা পয়সা নেয় না, এমনি মুখোশ দিয়ে দেয়। গ্রামের লোকেরা প্রথমে বোঝেনি, পরে বুঝতে পারে যারা ওই মুখোশ বাড়ি নিয়ে গেছে তাদের বাড়ির লোক কয়েকদিনের মধ্যেই মারা গেছে। অনেক খোঁজ করেও অন্ধকারে সেই মুখোশওয়ালাকে কেউ খুঁজে পায়নি। তারপর থেকে লোকজন ওই পথে আর যেত না। তখন শুরু হলো আর এক বিপত্তি। রাতের বেলা কেউ ঘরের বাইরে মুখোশ ফেলে যেত, আর পরের দিন ওই বাড়িতে নেমে আসতো মৃত্যু। ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ল গ্রামে। জমিদার বাবুরও ভয়ানক মৃত্যু হলো। মাঠের ওই গাছের নিচে তার ঘাড় মোচড়ানো দেহ পাওয়া গিয়েছিল। তারপর লোকেরা বাধ্য হয়ে তান্ত্রিক ডেকে গ্রাম বন্ধন করায়। তবে তান্ত্রিক বারবার বলেছিল বাকুকে ওই ঝিলে বন্দি করে রাখা হলো। কেউ যদি নিজের রক্ত আর মাথার চুল আর মাটির তৈরি বাকুর মূর্তি বানিয়ে তাকে ডাকে, তবে সে নিশ্চিত জেগে উঠবে। তারপর সে কারো সাহায্যে গ্রামে আবার ঢুকে নিজের প্রতিহিংসা চরিতার্থ করবে। বিনা কারণে তার উপর যে অন্যায় হয়েছিল তার প্রতিদান গ্রামবাসীদের দিতেই হবে। মোড়ল মশাইয়ের কথাগুলো শুনে পল্টুর হাত কাঁপতে থাকে। কাঁপা কাঁপা স্বরে প্রশ্ন করে, কাকা, তুমি এত কথা কি করে জানলে? এত কিছু তুমি জানো কি করে? আমি যখন ঘরে গিয়েছিলাম তুই কি আমার পিছনে এসেছিলিস? পল্টু অবাক হয়ে তাকিয়ে থাকে। মোড়ল মশাই আবার বললেন, তুই মুখোশটা না পড়লে এত বিপদ হতো না রে। তোর ঠাকুমাকেও এত বিভৎসভাবে মরতে হতো না। আর আমি 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 বাড়ি যাচ্ছি। বাড়ির লোক চিন্তা করছে। আমি যাই। তাই নাকি? বাড়ির লোক চিন্তা করছে? পল্টু ভয়ে দুপা পিছিয়ে যায়। চারপাশ হঠাৎ করে বদলে গেছে। কোথায় মোড়ল মশাইয়ের বাড়ি, কোথায় চণ্ডী মণ্ডপ?
সে এখনো মাঠের মাঝখানে বসে আছে, আর জলের ভেতর থেকে সেই লোকটার মুখ বেরিয়ে আছে। আকাশ বাতাস কাঁপানো হাসি হেসে লোকটা জলের মধ্যে টুপ করে ডুবে গেল। ছুটতে ছুটতে গ্রামে ঢুকতেই দেখলো লোকজনের গুঞ্জন কানে আসছে। মোড়ল মশাইয়ের দেহটা পড়ে আছে সেই চণ্ডী মণ্ডপের সামনে। সেই একইভাবে তার মাথাটাও পিছন দিকে মুচড়ানো, চোখের জায়গায় চোখ নেই, চুলগুলো কেউ টেনে টেনে ছিঁড়ে দিয়েছে, আর ঠোঁট দুটো কোনো ধারালো অস্ত্র দিয়ে যেন কেটে দিয়েছে। পল্টু সেই দৃশ্য আর দেখতে পারল না। বোসদের জংলা বাড়িটার পাশ দিয়ে একটা সরু রাস্তা তাদের বাড়ির দিকে চলে গেছে। পল্টু ধীর পায়ে এগোতে থাকে। তার মনে হয় তার পিছনে পিছনে অন্ধকারে গা মিশিয়ে বুকে হেঁটে কেউ যেন ওর পায়ের পিছু পিছু ওদের বাড়ির দিকে এগোচ্ছে। একবার করে যায় আর একবার করে পিছনে ঘুরে তাকায়। ওর মাথার মধ্যে শুধু ঠাকুমার হাঁপ ধরা কণ্ঠস্বর ভেসে আসতে থাকে। বাকু এসেছে, বাকু বাকু। বসেদের বাড়ির জংলার পেছন থেকে শেয়ালের কান্নার শব্দ ভেসে এলো। তার সারা গায়ে যেন কাঁটা দিয়ে যায়। জ্বলন্ত দুটো আগুনের গোলা সেই জঙ্গলের পিছন থেকে অদ্ভুত দৃষ্টিতে পল্টুর দিকে তাকিয়ে থাকে। পল্টুর একবার মনে হলো সেটা হয় কোনো কুকুর, না হয় শিয়াল। পল্টুর সারা শরীর কেমন যেন ভারী হয়ে আসে। ইচ্ছে থাকলেও সে এক চুলও নড়তে পারে না। চোখ দুটো এবার ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। সামনে এগিয়ে আসার পরেই পল্টু দেখল বুকে ভর করে তার ঠাকুমা বেরিয়ে এসেছে। ঠাকুমার ঠোঁটহীন মুখ আর জ্বলন্ত চোখ যেন পল্টুকে গিলে খেতে চায়। পল্টু ঊর্ধ্বশ্বাসে দৌড়তে গিয়ে কার সাথে ধাক্কা খেয়ে হুড়মুড়িয়ে পড়ল। উঠে বসে দেখল বিশালাকার একটা কুকুর। কুকুরটা যে গতিতে এগিয়ে এসেছিল, পল্টুর মুখের সামনে আসতেই কুকুরটা লেজ গুটিয়ে পায়ের মাঝখানে ঢুকে গেল। মুখ দিয়ে একটা অদ্ভুত কুই কুই শব্দ করছে। পল্টুর হাতটা এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। পল্টু এক দৃষ্টে ওর দিকে তাকিয়ে আছে। কুকুরটা নড়তে পর্যন্ত ভুলে গেছে। এবার হাতটা নিয়ে কুকুরের গলাটা খামচে ধরল। একটা মোচড় দিতেই ঘাড়টা পুরো পিছন দিকে বেঁকে যায়। প্রাণীটার শরীরটা দুবার কেঁপে চিরদিনের মতো স্থির হয়ে যায়। কুকুরটাকে তুলে সে জঙ্গলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। তারপরেই ওদিক থেকে খচমচ করে হাড় আর মাংস চেবানোর শব্দ ভেসে আসে। বাড়ির পাশেই একটা ছোট পুকুর আছে। সেখানেই নেমে হাত পা ধুয়ে ফেলল। সারা শরীর কেমন যেন ঝরঝরে লাগছে তার। চাঁদের আলোটা এখন অনেক বেশি স্পষ্ট। সেই আলোয় পল্টু জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখল। বেশ ভালো করে দেখল। বুঝতে পারল ওর মুখের পাশে আর একটা মুখ জলের মধ্যে ভাসছে। তখনই পেছনে ঘুরে তাকালো সে। না, সেখানে তো কোনো মুখ নেই। আবার জলে ভালো করে দেখে বুঝতে পারল সেই লোকটা। পল্টু এখন ওকে চেনে, বাকু। দৌড়তে দৌড়তে বাড়ির সামনে এসে দেখে তার বাবা মা বারান্দায় তার জন্য অপেক্ষা করে বসে আছে। পল্টু ঢুকতেই রিনা চিৎকার করে বলে উঠল, সারাদিন কোথায় ছিলিস বাবা? সারা গ্রাম খুঁজে খুঁজে তোকে পাওয়া যায় না। বাড়িতে অসহ্য চলছে, কত নিয়ম কানুন, তোর কি কিছুই মনে থাকে না? পল্টু একটা কথাও বলতে পারে না। উঠোনের মাঝখানে ধপাস করে পড়ে যায়। বাবা ছুটে এসে দেখে
পল্টুর নাক দিয়ে এক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ছে। ছেলের শরীরটা দু হাতে তুলে ঘরে নিয়ে যাওয়ার সময় পল্টুর বাবার মনে হলো পল্টুর শরীরটা একটু বেশি ভারী, যেন একটা নয়, দুটো মানুষের শরীর। পল্টুর বাবা পল্টুর শরীরটাকে ঘরে রেখে বের হতে যাবে, ঠিক তখনই বাবার পা দুটো ধরে হ্যাচকা টান দিতেই লোকটা মুখ থুবড়ে মাটিতে পড়ে গেল। ক্ষুধার্ত বাঘের মতো পিঠের উপর ঝাঁপিয়ে পড়ে বাবার ঘাটটা ধরে পিছন দিকে ঘুরিয়ে দিল। কট শব্দ আর সামান্য একটু পায়ের দাপাদাপি করে শরীরটা থেমে গেল। ঘরের বাইরে হ্যারিকেন নিয়ে পল্টুর মা এক নিঃশ্বাসে বকর বকর করেই চলেছে। ঘরের ভেতর থেকে পল্টু জিজ্ঞেস করলো, সারাদিন বনে বাজারে ঘুরে বেড়াস, কোনো খেয়াল নেই। একে এত বড় বিপদ চলছে বাড়িতে, তার মধ্যেও ছেলের পাড়া ঘোরা বন্ধ হয় না। মা, বিল্টু কোথায়? ঘরের ভেতর থেকে তখনই একটা অদ্ভুত শব্দ শুনতে পেল। নিচু হয়ে দেখল বিল্টু খাটের নিচে বসে ঠকঠক করে কাঁপছে। পল্টুর চোখ দুটো সেই আবছা চাঁদের আলোয় কুচকুচে কালো হয়ে গেছে। বিল্টু খাটের নিচ থেকে ধীরে ধীরে বলল, আমার কাছে এসো না দাদা, আমি কিছু করিনি, কিছু দাদা, আমি কিছু করিনি দাদা। পল্টু হঠাৎ করে খেয়াল করলো ওর মুখ থেকে একটা শব্দ বের হচ্ছে না। মুখের উপর হাত দিতেই সে বুঝতে পারল তার মুখে ঠোঁট নেই। মাথার চুলগুলো কেউ যেন টেনে টেনে জায়গা জায়গা থেকে ছিঁড়ে দিয়েছে। পল্টুর মনে পড়ে গেল সেই জলের মধ্যে দেখা সেই অবয়ব। এখন সে বাকু হয়ে গেছে। মাথার মধ্যে কেউ যেন আবার হাতুড়ির ঘা দিল। বিল্টু হঠাৎ করে পকেট থেকে একটা কিছু বার করে পল্টুর দিকে ছুঁড়ে দিয়ে বলল, আমি আর কোনো দিন তোমার খেলনা নেব না দাদা, তুমি এটা নিয়ে নাও, আমাকে প্লিজ মেরো না, প্লিজ। পল্টু দেখল লাট্টুটা খাটের নিচ থেকে গড়িয়ে এসে মাটির মেঝের ওপর বনবন করে ঘুরছে। পল্টু সেটা হাতে ধরে চাপ দিতেই কাঠের লাট্টু গুঁড়ো হয়ে ভেঙে গেল। সেই দৃশ্য দেখে বিল্টু চিৎকার করে ওঠে। ছেলের চিৎকার শুনে রিনা ঘরে ঢুকেই দেখল পল্টুর বাবার শরীরটা পড়ে আছে আর বিল্টু খাটের নিচ থেকে চিৎকার করছে। আর তাদের ঘরের মাঝখানে একটা বিকট দর্শন চেহারার অবয়ব কালো কুচকুচে চোখ নিয়ে তাদের দিকে তাকিয়ে আছে। মাথা ঘুরে পড়ে যায় রিনা। মুখ থেকে বেরিয়ে আসে, বাকু। মায়ের দিকে পা ঘষতে ঘষতে এগিয়ে আসে পল্টু। সেই চোখের দৃষ্টিতে রিনার শ্বাস বন্ধ হয়ে আসে। রিনা দু হাতে গলার অদৃশ্য বাঁধন খোলার চেষ্টা করে। ভীষণ কষ্ট, ছেড়ে দে। পল্টু চোখ সরিয়ে নেয় মায়ের দিক থেকে। গলার ওপর সাঁড়াশির বাঁধন থেকে রিনা মুক্ত হয়ে প্রাণ ভরে নিঃশ্বাস নেয়। পল্টু পেছন থেকে আরেকবার ঘরের দিকে তাকায়। বাবার নিথর শরীরটা ঘরে পড়ে রয়েছে আর বিল্টু ঘরের মাঝখানে এখনো সেই একইভাবে মুখে হাত দিয়ে কেঁদে চলেছে। আর কিছু না বলে ছুটে চলে যায় মাঠের দিকে। সেই গাছের পাশে এসে দাঁড়ায়। ঠোঁট দুটো কেউ যেন সযত্নে কেটে দিয়েছে। মুখ থেকে আর একটা শব্দও বের হচ্ছে না। মাথার চুলগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলার যন্ত্রণাটা মাথাটা ফাটিয়ে ফেলছে। নিজের শরীরটাকে দু পায়ের মাঝখানে গুটিয়ে গাছের নিচে বসে থাকে সে। মাথার মধ্যে চিৎকার করে ডাকে, বাকু, তোমার মুখোশ তুমি ফেরত নিয়ে নাও। আমি চাই না তোমার মুখোশ।
আমি চাই না, আমি চাই না। দু হাতে নিজের মুখের উপর থেকে মুখোশটা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা চামড়া কেটে এমনভাবে বসে গেছে যে সেটা আলাদা করে বের করে আনা অসম্ভব। নখের আঁচড়ে গাল কেটে রক্ত বেরোচ্ছে। টলটলে জলের দিকে তাকিয়ে থাকে পল্টু। তখনই জলের ভেতর থেকে সেই মুখটা এক ঝটকায় ভেসে ওঠে। পল্টু চিৎকার করে বলতে ইচ্ছা করে, কেন করলে আমার সাথে এরকম? তোমার সঙ্গে হয়ে চলা এতদিনের অপমান অসম্মানের যখন জবাব দিচ্ছিলে, তখন তো মনে হয়নি কেন করলে আমার সাথে? আমি তো আমার মতো ছিলাম, কিন্তু এই গ্রামের লোক আমার সঙ্গে কি করেছে সেটা তোমার মনে আছে। এসো আমার কাছে এসো। আজ থেকে আমরা দুজন এখানে থাকবো। না না না, আমি তোমার মতো হতে চাই না, আমি চাই না তোমার মতো হতে। আমি থাকবো না তোমার সঙ্গে, আমি তোমার সঙ্গে থাকবো না, থাকবো না, আমি থাকবো না তোমার সঙ্গে। ফুলে ওঠা দুটো হাত জলের ভেতর থেকে পল্টুর পা চেপে ধরে। পল্টু আশেপাশে নরম ঘাসগুলো ধরে ওর শরীরটাকে কোনো রকমে বাঁচাতে চেষ্টা করলো, কিন্তু পারল না। ওদিকে মাঠের ওপার থেকে একটা পরিচিত শব্দ শুনতে পাচ্ছে। তার জীবনের একমাত্র বন্ধু শরণ তার নাম ধরে ডাকছে। শরণ, পল্টু, পল্টু। কিন্তু পল্টুর আজ আর কথা বলার উপায় নেই। ভগবান তো তার বাক শক্তি চিরতরের জন্য কেড়ে নিয়েছে। শরণ চিৎকার করে ডেকে যাচ্ছে, পল্টু, তুই কি মাঠে আছিস? আমার কথার উত্তর দে পল্টু। পেছন থেকে মায়ের গলা শুনতে পায় পল্টু। ওদিকে বাকু সমানে তার পা ধরে টেনে চলেছে জলের গভীরে। তার পুরো শরীরটা এখন জলের মধ্যে, শুধু মুখটা আর হাত দুটো জলের উপরে ভেসে আছে। জলের মধ্যে হাত দুটো কিছুটা দাপাদাপি করে পল্টু আওয়াজ করার চেষ্টা করে, কিন্তু সেই শব্দ ওদের কান অবধি পৌঁছয় না। হ্যারিকেনের আলো ছুটে এগিয়ে আসছে এইদিকে। একবার ওরা যদি দেখতে পায়। তারপরেই পল্টুর মনে পড়ল, আজ একদিনের মধ্যে সে মোড়ল মশাই, তার বাবা, তার নিজের কালো কুকুরটাকে খুন করেছে। বেঁচে গেলেও তার জায়গা হবে জেলের মধ্যে। তার থেকে জীবনটা শেষ হয়ে যাক। শরীরটাকে ছেড়ে দিল পল্টু জলের মধ্যে। জলটা এখন নাক অব্দি পৌঁছে গেছে। বাকু তার শরীরটাকে জলের মধ্যে টেনে নিল। পল্টুর শরীরটা জলের মধ্যে একটু নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করছে। বাকুর ফ্যাকাশে দুটো হাত পল্টুর মুখের উপর থেকে এক টানে সেই মুখোশ খুলে নিল। ফিরে আয় বাবা, ফিরে আয়। জলের বাইরে তখন রিনা আর শরণের কাতর আর্তনাদ ভেসে আসছে। ফিরে আয় পল্টু, ফিরে আয়। ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। পল্টুর শরীরটা ধীরে ধীরে জলের ভেতর ডুবে যায়। পল্টুর শরীরটা ক্রমশ নিস্তেজ হয়ে যাচ্ছিল। শরণ আর পল্টুর মা আলো নিয়ে চারপাশে ভালো করে তাকিয়ে আবার পল্টুর নাম ধরে ডাকলো, পল্টু, পল্টু। না না, কোথাও কেউ নেই। কাকিমা, আমার না মনে হয় ও এখানে আসেনি। আলো নিয়ে দুটো মানুষ মাঠ ছেড়ে বেরিয়ে যায়। জলের ভেতর থেকে বুকে হেঁটে ততক্ষণে দুটো প্রাণী বেরিয়ে এসেছে। পোড়া দিঘির মাঠের গাছের ওই পাশে এখন তারা অপেক্ষা করবে। যে বাকুকে ডেকেছে সে এবার তাকে ভোগ দেবে। সাদা কাপড় পরা একজন একসরা রক্ত, মাথার চুল আর বাকুর মাটির মূর্তি পোড়া দিঘির মধ্যে বিসর্জন দিতেই জলের মধ্যে হুটোপুটি করে আবার জল শান্ত হয়ে আসে। ধীর পায়ে সেই নারী মূর্তি ওখান থেকে ফিরে যায়। গ্রামে ঢুকে পিছন ফিরে একবার দেখল
বাকু শান্ত হয়েছে। বারান্দায় বসে নারকেল কুড়িয়ে রাখে মৌলি। বিল্টু ন্যাড়া মাথায় পিসির পাশে এসে বসল। রিনা বাঁশের খুঁটিতে হেলান দিয়ে পা ছড়িয়ে বসে আছে। হঠাৎ তার সাজানো সংসার একেবারে ছারখার হয়ে গেছে। ও পিসি, পিসি এত নারকেল দিয়ে কি করবে? মৌলি রিনার দিকে তাকিয়ে বলল, আজ যে একাদশী বাবা, এবার থেকে তোমার মা আমার সঙ্গে একাদশী করবে, বুঝলে? একটা বাঁকা হাসি খেলে গেল ওর মুখে। আমিও একাদশী করব পিসি, করি না। দূর পাগল, তোকে মাছ দিয়ে ভাত রেঁধে দেব। ওর মনে পড়ল কিছু মাস আগের একটা ঘটনা। লোভে পড়ে মাছ চুরি করে খাওয়ার জন্য রিনা গ্রামের সবার সামনে তাকে অপমান করেছিল। বলেছিল, বেদবা মেয়ে ছিলেন নাকি মাছ খাওয়ার কত শখ। হ্যাঁ রে মুখপুরি, নিজের স্বামীকে খেয়েও স্বাদ মেটেনি। ছ্যা ছ্যা, মরতে পারিস না। তার নিজের দাদা তার গায়ে হাত তোলার আগে দুবার ভাবেনি। তারপর কথাটা মনে পড়তেই মৌলি উঠে চলে যায়। খাটের তলা থেকে বের করে আনে সেই পুটলিটা যেখানে বাঁকুকে জাগানোর উপাচারগুলো রাখা ছিল। মনে মনে ভাবল, এটাকে জলে ফেলে দিতে হবে, কারোর চোখে পড়লে মহা সর্বনাশ হবে। আপনারা শুনলেন প্রখ্যাত ভৌতিক ও অলৌকিক গল্পের লেখিকা অনিন্দিতা নাথের কলমে বাকু। গল্পের নাট্য রূপান্তর, সূত্রধার ও গল্প পাঠে ছিলাম আমি, অমিত সরকার। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন তমাল মুখার্জি, নীল চক্রবর্তী, শুভদেব ঘোষ, অনন্যা চ্যাটার্জি, সুজন ঘোষ, শৈবাল ভট্টাচার্য, সাহিত্য সিনহা, ঋতব্রত চ্যাটার্জি, অগ্নিদ ও বর্ষা। শব্দ সংযোজনে ঝিনুক চ্যাটার্জি। অডিও এডিটিং, মিক্সিং, মাস্টারিং করেছেন সায়ন দত্ত। প্রচ্ছদ করেছেন সৌমদীপ গুঁই। সামগ্রিক পরিবেশনা ও পরিচালনায় টিম লোককথা। কেমন লাগলো আজকের গল্পটি কমেন্ট করে আমাদের জানান। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন বঙ্গ সাসপেন্স, যেখানে গল্পের আড়ালে থাকে রহস্য আর রহস্যের আড়ালে অন্ধকার।